স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদ। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 2.8%। তবে এ সময় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে বলে বলছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো। এবং ইপিবির তথ্য অনুযায়ী জুলাই থেকে মে মাস পর্যন্ত রপ্তানি আয় হয়েছে $28.14 বিলিয়ন। গত অর্থ বছরে একই সময় যা ছিল $27.37 বিলিয়ন। আজ আমাদের আলোচনার বিষয় রপ্তানি আয়। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর পরিচালক মোহাম্মদ নাসির এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলী। জনাব আলী এবং জনাব নাসির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ আপনাকে, আমরা ভালো আছি। জনাব নাসির, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বলছি যে সাম্প্রতিক সময়ে যে এটা অর্থ বছরের 11 মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.8% এবং যেটা লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। এটা অনেকেই বলছেন যে এই যেটা আমাদের রপ্তানি আয় লক্ষ্যমাত্রা কম হওয়ার বড় একটা কারণ ছিল যে এই বছরের প্রথম 3 মাসে আমরা যে ধরনের রাজনৈতিক সহিংসতার মধ্যে দিয়ে গেছি তার একটা প্রভাব। এটা কি সেটাই নাকি আরও কিছু অন্তর্নিহিত কারণ রয়েছে বলে আপনার মনে হয়? আসলে দেখেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় 92 দিন ছিল আমাদের রাজনৈতিক কর্মসূচির নামে যে সহিংসতা হয়েছে, এই কারণে আমাদের রপ্তানিটা চরমভাবে ব্যাহত হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে আপনি দেখেছেন নিশ্চয়ই 17,150 কোটি টাকা আমাদের অর্থনীতিতে ক্ষতি হয়েছে এই 3 মাসের মধ্যে। রপ্তানির যে প্রবৃদ্ধিটা আমরা যে টার্গেট ছিল, বিশেষ করে আমি পোশাক খাতের কথা বলবো, আমাদের টার্গেট ছিল 10%, কিন্তু আমাদের গত 11 মাসের প্রবৃদ্ধি যে চিত্র আমরা দেখছি সেটা হলো 3.37%। আচ্ছা, এটা দেখলেই বোঝা যায় যে আমাদের যে টার্গেটটা ছিল সেই টার্গেট থেকে অনেক পিছনে কিন্তু আমরা আছি। এই পর্যন্ত আপনার পোশাক রপ্তানি হয়েছে $22 যেটা এক মাস পরে হয়তো আমার মনে হয় $25 বিলিয়ন বেশি হওয়ার সম্ভাবনা খুব কম, যেটা টার্গেট ছিল আমাদের $27 বিলিয়ন আর্ন করা এই অর্থ বছর। আমি যে জানতে চাই শুধু কি রাজনৈতিক এই সংঘর্ষ বা সংঘাতী কারণ, নাকি আরও কোনো আমাদের ক্যাপাসিটি কি আসলে ঠিক কিনা, আমরা সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা আমরা যেতে পেরেছি কিনা, বা আমাদের উৎপাদনশীলতা আসলে এখনো বেশি হয়েছে কিনা, এই বিষয়গুলো কি দায়ী আছে? আসলে আমাদের যে জিনিসগুলো হচ্ছে, আমাদের যে কস্ট অফ প্রোডাকশন সেটা দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের মজুরি বলেন, পরিবহন ব্যয় বলেন, ইউটিলিটি বিল বলেন, আদার যে এক্সপেন্ডিচারগুলো আছে সেগুলো দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে, ব্যাংক ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। আমাদের প্রতিযোগী যে দেশগুলো আছে তাদের আপনি এখন যদি একটু নজর দেন, গত 10-11 মাসে পাকিস্তান, ভিয়েতনাম, ভারত কিন্তু ওরা অনেক প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। বলা হয় থাকে যে ভিয়েতনামের প্রোডাক্টিভিটি অনেক বেশি, ওদের শ্রমিকের প্রোডাক্টিভিটি বেশি, এফিশিয়েন্সি লেভেলটা অনেক বেশি। নাই কেন? আমাদের এখানে বেশি নাই। এটার জন্য আসলে আমরা কাজ করছি। বিজিএমই তরফ থেকে অনেকগুলো টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আমরা সেন্টার করেছি, আমরা একটা ইউনিভার্সিটি করেছি, যাতে আমাদের এফিশিয়েন্সি লেভেলটাকে আরও বাড়ানো যায়। এফিশিয়েন্সি লেভেল যদি না বাড়ে, যেমন দেখেন এই বাজেটে আপনার প্রবৃদ্ধি আবার ধরা হয়েছে 7%। এটা যদি আপনার উৎপাদন, শিল্পায়ন, বিনিয়োগ যদি না বাড়ে তাহলে এই প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। জনাব নাসির, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আপনাকে জানতে চাচ্ছি যে আমাদের এক্সপোর্ট এখন রপ্তানি পুরোপুরি গার্মেন্টস নির্ভর। আমাদের 82% যেটা আছে এখনো সম্পূর্ণ গার্মেন্টস। এটা একটা বড় কারণ যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফাইড নয়। আমরা প্রায় বলে থাকি যে স্বাভাবিকভাবেই, কিন্তু আমরা যদি গার্মেন্টসের দিকেও যদি দেখি যে সেখানেও কয়েকটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ। আমরা যে খুব হাই এন্ড প্রোডাক্ট গার্মেন্টস বানাতে পারছি তাও না। কেন? আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয় এটা কি কারণ হতে পারে? খুব সুন্দর চমৎকার একটা প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো যে গার্মেন্টসে আমাদের যদি ভ্যালু অ্যাড করতে হয় এবং গ্লোবাল ভ্যালু চেইনে যদি আমাকে যেতে হয়, তাহলে অবশ্যই আমার লেবার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। যেমন ওনারা একটা ইউনিভার্সিটি করেছেন, আমি অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু ইউনিভার্সিটি যারা চালাচ্ছেন তারা ভুলেও গার্মেন্টস সেক্টরে কোনো অবদান রাখছেন না। আজ পর্যন্ত আমি তাদের কোনো প্র্যাকটিক্যাল আমি গবেষণা করেছি, আমি বলছি যে সেখানে কোনো অবদান নেই। অ্যাকচুয়ালি আমাদের দেশে প্রবলেমটা কি? আমাদের দেশে শ্রমিকদের মনস্তত্ত্বটা বুঝতে হবে। শ্রমিকরা টাকা পাবে, কোনো মতে কাজ করবে, কিন্তু প্রতিষ্ঠানের প্রতি যে দরদ সেটাও নাই। প্রতিষ্ঠানের প্রতি যদি দরদ না থাকে শ্রমিকের, তাহলে শ্রমিকের প্রোডাক্টিভিটি কখনো বাড়ানো যাবে না। আপনি দেখেন একটা দেশে 85% লেবার প্রোডাক্টিভিটি হচ্ছে আপনার ইপিজেড এরিয়াতে, এখানে 50 to 56%। আই এম রিয়েলি অ্যাস্টনিশড। আমি আমার বিদেশি কাউন্টার পার্টকে বুঝাতে পারছি না যে কেন বাংলাদেশের লেবার প্রোডাক্টিভিটি এত ভেরি করে।
অথচ একই শ্রমিক একই দেশের। কারণটা হচ্ছে আমাদের দেশে শ্রমিকের দেখভাল যেমন ওনারা করবেন, এবং আমি গভর্নমেন্টকে সাধুবাদ জানাই, শ্রমিকদের বেতন বাড়িয়েছে। অ্যাট দ্য সেম টাইম শ্রমিকদেরও কিন্তু এখন কাজ করে দেখাতে হবে যে লেবার প্রোডাক্টিভিটি, এবং লেবার প্রোডাক্টিভিটির জন্য ট্রেনিং। আরেকটা হচ্ছে অবকাঠামোগত সহিংসতা, তো অবশ্যই একটা ইম্প্যাক্ট আছে, হ্যাঁ, সেটা দিয়ে ট্রাস্ট নষ্ট করেছে, কিন্তু পাশাপাশি ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার যে এখন সরকার চেষ্টা করছেন 2021 সাল নাগাদ 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য। 24,000 মেগাওয়াট বিদ্যুৎ, গ্যাস, এই সংযোগগুলো তো অ্যাভেলেবেল করতে হবে। অ্যাভেলেবেল না করলে কিভাবে আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গ্রোথ যদি বাড়াতে হয়, আমার অবস্থা হচ্ছে আমরা অবশ্যই মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হবো, কিন্তু হলে তো হবে না। আই হ্যাভ টু সাস্টেইন ইন দ্য লং রান। আমাকে সাস্টেইন করতে হলে আমাকে ইকোনমিক ভার্নাবিলিটি গুলোকে আবার চিহ্নিত করতে এবং সেইভাবে আসলে ব্যবস্থা নিতে হবে। অবশ্যই জনাব আলী, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব নাসির, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম যে প্রোডাক্টিভিটি আমাদের এখানে কম। উনি একটা ভালো উদাহরণ দিয়েছেন, বলছেন যে ইপিজেডে যদি 88% প্রোডাক্টিভিটি থাকে শ্রমিকের, একই বাংলাদেশে ইপিজেডের বাইরে হয় 52 বা 56 আপনি বলছেন। কেন এটা কি ভালো শ্রমিককে আমরা অ্যাট্রাক্ট করতে পারছি না, নাকি আমাদের যারা ফ্যাক্টরি চালাচ্ছেন তাদের ব্যর্থতা? আসলে মাহবুব ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন, সেটা হলো ফ্যাক্টরির প্রতি যে দরদটা শ্রমিকদের, সেটাকে মোটিভেট করা হলো সবচেয়ে বড় কাজ। আমাদের ফ্যাক্টরির শ্রমিক যদি মনে করে এই ফ্যাক্টরি আমার রুটি রুজির সংস্থান এখান থেকে হয়, এই ফ্যাক্টরিতে যদি প্রোডাকশন বেশি হয় আমি এখানে উপকৃত হব, শ্রমিক মালিকের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে আরো উন্নত করতে হবে। তাদের জন্য নতুন নতুন সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে শ্রমিকদের জন্য। যে জিনিসগুলো অবশ্যই আমাদের কিছুটা ব্যর্থতা আছে, পাশাপাশি শ্রমিকদেরকে আমরা যে কথাটা বলি, শ্রমিকদেরকে আমরা সবসময় অধিকারের কথা বলি, কিন্তু তাদের যে রেসপন্সিবিলিটিটুকু আছে, তাদের যে দায়িত্বটুকু আছে, সেই জিনিসটা তাদেরকে শিক্ষা দিতে হবে। আমি আরেকটা বিষয় দৃষ্টান্ত করছিলাম, আমরা বলছিলাম যে গার্মেন্টসের মধ্যে যে আমরা কয়েকটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ রয়েছি, এটা অন্য হাই এন্ড বা ভ্যালু এডেড প্রোডাক্ট তৈরি করতে আমরা কেন পারছি না? সমস্যা হাই এন্ড প্রোডাক্ট আমরা তৈরি করছি, কিন্তু হয়তো পরিমাণে কম। ভালো ভালো বায়ারগুলোর কাজ কি বাংলাদেশে হচ্ছে? আমাদের যে জিনিসগুলোর সাথে পাল্লা দিয়ে প্রতিবেশী দেশের সাথে, আপনাকে বুঝতে হবে যেখানে আমার এখানে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14%, আমার প্রতিযোগী দেশের রেট অফ ইন্টারেস্ট কত? সিঙ্গেল ডিজিটে। মাহবুব ভাই একটু আগে বলেছেন আমাদের এখানে আপনার যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে ফেসিলিটিগুলো, ইলেকট্রিসিটি, গ্যাস, কমিউনিকেশন, এটা যদি ডেভেলপ হয় তাহলে আমার কস্ট অফ প্রোডাকশন কিন্তু কমে যাবে। ঢাকা চিটং যে আসা যাওয়ার যে রোড, এই যে 4 লেনের কাজটা যদি শেষ হয়, আরো দ্রুত কিন্তু আমার পণ্যটা চট্টগ্রাম পোর্টে পৌঁছে যাবে। প্লাস আপনার যেখানে এই বাজেটে আপনি দেখেছেন আপনার 1% করে এআইটি নির্ধারণ করা হয়েছে, যেটা হলো এই খাতের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা সিদ্ধান্ত হবে যদি এই প্রস্তাবিত বাজেটে 1% এআইটি আপনার নির্ধারণ করা হয়। এই যে উৎসকর 1% দিয়েছে, আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, রিকোয়েস্ট করব যে দেশের বৃহত্তর স্বার্থে এই উৎসকরটা উজ্জ্বল করতে। আমার লেখাতেও বলেছি, কারণ এই উৎসকরটা দিলে আমাদের এমনি রপ্তানি কম, তারপর রপ্তানিকারকরা পিছিয়ে যাবে। দেশের সমৃদ্ধি যেটা কেন পিছিয়ে যাবে? আমাদের প্রোডাক্ট যদি ভালো থাকে আমাদের কাছে নেবে মানুষ। ভাই তা তো থাকবে, কিন্তু আমার রপ্তানিকারকদেরকে অর্থমন্ত্রী এটা বলেছেন যে এখন গার্মেন্টস শিল্পের দেবার কিছু সময়। গার্মেন্টস শিল্প দিবে কখন? যদি গার্মেন্টস শিল্পকে আপনি রাজনৈতিক সহিংসতা মুক্ত করেন, যেটা গভর্নমেন্টের হাতে না, এটা হাতে বিরোধী দলের হাতে। তো আপনি সম্পূর্ণ হাতে, আমি একমত নই আপনার সাথে। আচ্ছা, এটা গভর্নমেন্টের হাতে না সম্পূর্ণ। সেকেন্ড হচ্ছে এই যে গভর্নমেন্টে দিবে, যে দেওয়ার আগে আমাকে দেখতে হবে ইন্টারন্যাশনাল কম্পিটিশনসে আমরা কি সেকেন্ড পজিশনে যাব, না আমরা পিছিয়ে থার্ড বা ফোর্থে চলে আসবো, এইটা আমাকে দেখতে হবে। আমি এখন ট্যাক্স বসিয়ে দিলাম, তারপর কি হলো? তারপর আমার এই গার্মেন্টস কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছে, যেখানে তারা বলছে যে 2021 সাল নাগাদ তারা কি করবেন, তারা দেশকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। তারা বলছেন যে $50 বিলিয়ন তারা রপ্তানি করবেন। তাহলে এই রপ্তানি করতে হলে আমাকে তাকে আরো ইনসেন্টিভ দিতে হবে, কারণ আমি এমন কোনো প্রোডাক্ট তৈরি করতে চাই না যারা ট্যাক্স হলিডের নাম করে আজকে নিচ্ছে, তারপর যখন ট্যাক্স হলিডে শেষ হবে তার আগে, মানে 1 বছর আগে তারা কোম্পানির শেয়ার বিক্রি করে অন্য কাছে। আপনার কেন মনে হয় যে এই উৎসকর আপনার রপ্তানিকে আঘাত করবে? আপনি দেখেন আপনার এই খাতে আপনার টোটাল প্রফিটে হয় 2 থেকে 3%। আচ্ছা, আপনার এফওবির 1% যদি আপনার উৎসকর কেটে ফেলা হয়, আপনি
মানে সাদা চোখে মনে হয় 1% খুব নগণ্য একটা অ্যামাউন্ট, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন দেখবেন 2 থেকে 3% যেখানে প্রফিট হয় সেখানে যদি 1% আপনার সোর্স ট্যাক্স কেটে নেওয়া হয়, সেই ক্ষেত্রে এই ফ্যাক্টরিটা যদি কোনো কারণে এয়ার শিপমেন্ট হয়, ক্যান্সেলেশন হয়, তাহলে তো তার লাভের প্রশ্নই আসে না, তাকে লসের মধ্যে থাকতে হবে। আবার রিটেন আর্নিংটা না রাখলে আপনি এক্সপানশনে তো যেতে পারছি না। পাশাপাশি আরেকটা কাজ হয়েছে, আপনার আগে আমাদের মেশিনারি যে কিন্তু কোনো ডিউটি ছিল না, শূন্য ট্যারিফ ছিল, এখন 1% একটা প্রস্তাব করা হয়েছে আপনার মেশিনারিজ উপর। এটাও কিন্তু আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি, পোশাক খাতে আপনার একটা ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনা আছে। আমাদের কথা হলো এই শিল্পটা যেন, মাহবুব ভাই যে কথাটা বলেছেন, এটা যেন আরো এক্সপান্ড হয়। আমার প্রতিযোগী যারা আছে, যে দেশগুলো আছে, তাদের সাথে যেন আমরা কম্পিটিশনে টিকতে পারি। আমরা $50 বিলিয়ন অন 50th অ্যানিভার্সারি অফ বাংলাদেশ যে স্লোগানটি নিয়ে পোশাক খাত তথা বিজিএম আজকে এগিয়ে যাচ্ছে, সেখানে যেন আমরা অ্যাচিভ করতে পারি। সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী এই যে যখন বাজেটটা কনফার্ম করবেন, তখন এই বিষয়টা যেন আগের যে আমাদের 0.30% ছিল সেখানেই ধার্য করে রাখা হয়। আচ্ছা, ধন্যবাদ জনাব মাহবুব আলী। আপনার কাছে আমরা জানতে চাইছি, আমরা বলছিলাম যে গার্মেন্টস পণ্যের বাইরেও আমাদের রপ্তানির কথা চিন্তা করতে হবে, এবং আমাদের রপ্তানি বাস্কেট খুবই ছোট আমরা বলছি। আমরা এই বিষয়ে আপনার কাছে শুনবো, তবে তার আগে আমরা নিব একটা বিরতি, ফিরে আসে আমরা আলোচনা করব। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশিলা। আজ আমরা আলোচনা করছি রপ্তানি আয় নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএমের পরিচালক মোহাম্মদ নাসির এবং ডাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলী। জনাব আলী এবং জনাব নাসির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব আলী, আপনার কাছে জানতে চাচ্ছি, বিরতি যাওয়ার আগে আপনাকে বলেছিলাম যে আমাদের গার্মেন্টসের বাইরে আর কি কি যে প্রোডাক্ট রয়েছে যেখানে আসলে আমরা সত্যিকার অর্থে গুরুত্ব দিতে পারি এবং যার ফলে আমাদের সম্ভাবনা রয়েছে বেশি রপ্তানি করবার। ধন্যবাদ। আসলে যেটা হয়েছে, আমাদের সামনে ওষুধ শিল্প আছে, লেদার আছে, ফ্রোজেন ফুড আছে, তারপর টি আছে। টিটা কিন্তু কমে গেছে, টিটাকে আবার রিভাইভ করার সময় আসছে। ওষুধ শিল্পের নতুন নতুন সম্ভাবনা খাতগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে, এবং লেদার রপ্তানি করার জন্য লেদারের এখানে যে আমার যে এনভায়রনমেন্টটা, সেটাকে ঠিক করতে হবে, এবং বিদেশি যারা বায়ার আছে তাদেরকে আমার আস্থায় আনতে হবে। জনাব আলী, আমি যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আমার কাছে যে ডাটা রয়েছে, যেটা গত এক বছরের ডাটা, জুলাই এবং মে থেকে 2014-15 সালের যে ডাটা, সেখানে দেখছি আমি ফ্রোজেন ফুডে 5.19% কমেছে রপ্তানি, শ্রিম্পে কমেছে, এগ্রিকালচার প্রোডাক্ট একই অবস্থা, সবকিছু মিলে এগ্রিকালচার প্রোডাক্টসে 73% কমেছে যদি দেখি, এবং সেখানে টি, ভেজিটেবলস কমেছে, এবং আরও আমি যদি ম্যানুফ্যাকচারিং এ দেখি লেদার প্রোডাক্টসও আসলে কমেছে। সবখানে আমাদের যেগুলো মেজর রপ্তানি পণ্য, আমি যদি গার্মেন্টসে পরে বলি, সবগুলোতে কমেছে। না, আমি সেই কথাতেই আসছিলাম যে অ্যাকচুয়ালি যখন আমাদের পলিটিক্যাল ডিস্টারবেন্স হয়, যে ফরেন বায়াররা তখন কি করে জানেন, এটা সুযোগ নেয়। এবং যেমন আমি ফ্রোজেন ফুডের ক্ষেত্রে কোনো কারণই নেই, কিন্তু যে জিনিসটা হয় তখন ফ্রোজেন ফুডের অর্ডাররা বলে কি, তোমাদের দেশ থেকে তো তোমরা পাঠাতে পারবে না, তো সেটা তখন তারা দামাদামি করে, তখন আমাদের ওই অরিজিনাল বায়ারের বদলে আমাদেরকে থার্ড পার্টির মাধ্যমে পাঠাতে হয়, ফলে আমাদের ইনকামটা কমে যাচ্ছে। তো আমাকে এখন যেটা করতে হবে, রপ্তানি বৃহত্তর স্বার্থে আমার খাতগুলো আমরা আজ থেকে 30 বছর 40 বছর ধরে একটা কথাই বলে আসতেছি, রপ্তানি বহুমুখীকরণ বা বহুদা বিভক্তকরণ। কিন্তু যাই বাংলায় বলি, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে যা বাংলা হোক, কিন্তু আমাকে আসলে প্রকৃতপক্ষে কাজ করতে হবে। কারণ আমার যেমন চাল রপ্তানি করা শুরু করছি, তো এটা আমরা সিস্টেমের মধ্যে করতে হবে। চাল রপ্তানি যদি করি, তাহলে আমরা শুধু শ্রীলঙ্কায় করেছি, এখন অন্যান্য দেশে যদি আমার উদ্বৃত্ত থাকে, যাতে কৃষক ন্যায্য মূল্য পায়, তাহলে সেইভাবে আমাকে করতে হবে। চা বাগানগুলোকে এখন রিমডেলিং করার দরকার, রিস্ট্রাকচারিং করা দরকার, সেইভাবে আমাকে খাতওয়ারি এগোতে হবে। কিন্তু আমরা শুধু ভালোভাবে বললে হবে না, এটা যাতে কাজ হয়। যারা এই শিল্পের সাথে জড়িত, তারা যেন অর্থমন্ত্রীর সাথে বসুক, শিল্পমন্ত্রীর সাথে বসে সলভ করে। কারণ এখন বেসরকারি খাতের যুগ, এখন বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। বেসরকারি বিনিয়োগ যদি বাড়ে, সেটা রপ্তানির জন্য, এবং রপ্তানিকে আমাকে এমনভাবে করতে হবে যাতে আমার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন না, রপ্তানি হবে আমার দেশের মূল চালিকা শক্তি। সো রপ্তানির জন্য যে আবহাওয়া সৃষ্টি করা, ইনফ্রাস্ট্রাকচার কথা আগে চলে আসছে, অ্যাট দ্য সেম টাইম কোন কোন খাতে গ্লোবাল মার্কেটে ডিমান্ড আছে, সেই অনুযায়ী আমাকে ঢেলে সাজাতে হবে, এবং এটার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোকে আরো সুযোগ হতে হবে। আরেকটা জিনিস আমার করতে হবে, যারা আমাদের দেশে যে সমস্ত দূতাবাস আছে বিদেশে, তাদেরকে উচিত যে তারা ওই দেশের মার্কেট সার্ভে করে রিপোর্ট পাঠাবে গভর্নমেন্টের কাছে, মিনিস্ট্রির কাছে, এবং মিনিস্ট্রির কাছে পাঠিয়ে সেই হিসেবে আমাদের এটা প্রকাশ করা হবে, এবং ট্রান্সপারেন্টলি প্রকাশ করলে সেটা যাতে আমাদের রপ্তানি করার। ধন্যবাদ জনাব আলী। জনাব নাসির, বেশ কয়েকটা বিষয় এসছে এর মধ্যে আলোচনা। একটি হচ্ছে জমির কথা আসছে।
শিল্পায়নের জন্য জমি প্রয়োজন, সেই জমি কিন্তু আসলে বাংলাদেশে কমে যাচ্ছে প্রতি বছরে বছর, এবং অনেক জমি যেটা শিল্পায়নের জন্য কৃষি জমি হারিয়ে যাচ্ছে। তো এখানে আসলে আমাদের দেশে কোনো পলিসি নাই। আবার একই কথা যেটা বলছিলেন যে বিদেশি যারা আমাদের দূতাবাসে কর্মী রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা কতটা অবদান রাখছেন আমাদের দেশে এক্সপোর্ট করবার ক্ষেত্রে, এই দুটো বিষয় নিয়ে যদি আপনি বলতেন। আসলে আমাদের নতুন নতুন মার্কেট ডাইভার্সিফাই করতে হবে। আমাদের যে প্রতিবেশী দেশ আছে আপনার ইন্ডিয়া, জি, অনেক বড় মার্কেট, কিন্তু ওদের ডোমেস্টিক মার্কেট $40 বিলিয়ন মার্কেট বোধ হয় ওদের। Right. হ্যাঁ, তারপরে চায়না। আমরা যদি এই দেশগুলোতে আপনার আমাদের এক্সপোর্টটা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সাশ্রয় হবে এবং কিন্তু আমরা কাছাকাছি- চায়না বা ইন্ডিয়াতে আমাদের এক্সপোর্ট বাড়ানোর কথা অবস্থা নাই, কারণ আমাদের সাথে ওদের যে এক্সপোর্টের যে পরিমাণ পুরোটাই আসলে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, খুব সামান্য না, পরিমাণ। ট্রেড গ্যাপ আছে অনেক বড়, Trade gap, বিশাল একটা ট্রেড গ্যাপ বিশাল আছে, trade কিন্তু তারা আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, তারপরও নন টেরিফ কিছু ব্যারিয়ার ওখানে লাগানো আছে, যার কারণে আমাদের এক্সপোর্টটা ওরকম ভাবে হচ্ছে না। কিন্তু এই মার্কেটটাকে আমরা এক্সপ্লোর করতে পারি, আরো আগাইয়ে নিয়ে যেতে পারি। আপনার যে প্রবলেমটা এখন হচ্ছে, বিরতির আগে আপনি প্রশ্ন করছিলেন কেন আমাদের এই রপ্তানিটা কমতেছে, আপনাকে আমি একটু পিছনে ফিরে যেতে বলবো। 2013 সালে রানা প্লাজা যখন কোলাপস করলো, সে তারপর থেকে এই পোশাক শিল্পের উপর একটা কঠিন সময় অতিবাহিত করছে। আপনার অ্যাকর্ড অ্যালায়েন্সের একটা চাপ কন্টিনিউ, একটা ফ্যাক্টরিকে এখন নিরাপদ ঝুঁকিমুক্ত কমপ্লায়েন্ট করার জন্য আপনার অ্যাকর্ড 670টি ফ্যাক্টরি ক্যাপ দিয়েছে, অ্যালায়েন্স 110টি ফ্যাক্টরিকে ক্যাপ দিয়েছে। তারপরে হলো ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আওতায় আইএলও যে ফ্যাক্টরিগুলো 262টি ফ্যাক্টরিতে কারেক্টিভ অ্যাকশন প্ল্যানের কথা বলা হয়েছে। এই ফ্যাক্টরিগুলো ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরির পক্ষে আপনার করতে হলে, একটা ফ্যাক্টরিকে কমপ্লায়েন্ট করে নিরাপদ ঝুঁকিমুক্ত করতে হলে 5 কোটি টাকা মিনিমাম খরচ করতে হচ্ছে। সেই ফান্ড কি এখনো পাননি? না, এই ফান্ড কেউ দেয় না, মুখে অনেকে বলে অনেক কিছু দিবে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যার প্রবলেম তাকে সলভ করতে হচ্ছে। তার উপর এখন দেখেন আমাদের যেখানে এই যে অ্যাডসোর্সটা এখন একটা গলার কাটার মতো হয়ে দাঁড়িয়ে গেছে, যে অ্যাডসোর্সের যে 1% যে ট্যাক্সটা আপনার প্রপোজ করা হয়েছে। আমরা একটু যুক্ত করি আমি, সেটা হচ্ছে ওই মানে আপনি চীনে এবং ভারতে যদি পাঠাতে হয়, তাহলে আমি একটু একটা কাজ করেছিলাম রিসেন্টলি ট্রেডের উপর। সেখানে আমি দেখলাম বাংলাদেশের সাথে ওদের প্রোডাক্টের, আমাদের প্রোডাক্টের গুণগত মান নিচে। আমি গার্মেন্টস না, অন্য অন্য সেক্টরে, তো আমাদের প্রোডাক্টের মানও কিন্তু কোয়ালিটি বাড়াতে হবে, কোয়ালিটি এশিওর করতে হবে। না, আমি একটু বলি মাহবুব ভাই আপনার কথা, আমাদের কোয়ালিটি যেটা বলছেন, না, আপনি পোশাক বলেন, আমি অন্য কথা বলছি, কোয়ালিটি লেভেলে, আমি স্পেসিফিক্যালি পোশাক খাতটা বলতেছি, কোয়ালিটি লেভেলে আমরা ওদের কাছে পিছিয়ে নাই, কিন্তু বায়ারদের একটা মনোবৃত্তি হচ্ছে যেমন আপনি লেদার বলছি, লেদারের ক্ষেত্রে আমাকে আমার ওয়েট লেদার পাঠালে আমার কোনো লাভ নাই। হবে না, আমার ফিনিশ প্রোডাক্ট পাঠাতে হবে। তাহলে আমার কোয়ালিটিটাকে আরেকটু সুন্দর করলে, রিডিজাইন করতে পারলে, আমার কিন্তু মার্কেটে মার্কেটিং করতে, ইন্টারন্যাশনাল মার্কেটিং এক্সপোজার করে, আমাকে ভ্যালু অ্যাড করে, আমাকে তৈরি করা, আমার ফরেন কারেন্সিটা বেশি আসবে। জনাব আলী, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে যেভাবে গার্মেন্টস সেক্টরে ইনভেস্টমেন্ট আসছে বা ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে, সেটা কিন্তু আমাদের নন গার্মেন্টস সেক্টরে সেই অর্থে আসছে না। যেখানে আমি যদি চামড়ার কথা বলি, চামড়া দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি, চামড়া আমাদের হাজারীবাগ থেকে এটাকে শিফট করে ট্যানারিতে নিতে হবে, সাভারে, যেটা এখানে সেন্ট্রাল ইটিপি থাকবে এবং পরিবেশসম্মত হবে, ট্রিটমেন্ট করা হবে চামড়ার, সেটা এখনো হয়নি। এবং এটা না হওয়ার কারণে কিন্তু চামড়া রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এই জিনিসগুলো কি আমরা মানে সমন্বিতভাবে মনোযোগ দিতে পারছি না? আসলে এটার জন্য যেটা দরকার ছিল একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যে আমার একটা মানে একদম সেন্ট্রালি একটা ডিসিশন থাকবে যে এইভাবে গাইডলাইন অনুযায়ী ব্যবসায়ী ব্যবসা করবেন। কিন্তু সেই ধরনের প্ল্যান তো আমরা কোথাও দেখছি না। আমরা 5 ইয়ার প্ল্যান দেখছি, 7 ইয়ার প্ল্যান শুরু হচ্ছে। তো কিন্তু ওখানে যদি আমার পার্সপেক্টিভটা ঠিক থাকতো যে এইভাবে ব্যবসা না করলে ব্যবসা করা যাবে না, বা জরিমানা করা হবে বা ক্ষতি হবে। হ্যাঁ, 1% গতবার ট্যাক্স বসানো হয়েছে পরিবেশ দূষণের জন্য, কিন্তু আমি মনে করি এইটা করার জন্য জরুরি দরকার, নাহলে হয় কি বিদেশে আমাদের ইমপ্রেশন খারাপ হয়, ইমেজ নষ্ট হয়। নাসির, আমাদের সময় খুবই কম, খুবই সংক্ষেপে যদি বলতেন যে ইনভেস্টমেন্ট কেন হচ্ছে না, প্রাইভেট ইনভেস্টমেন্ট কেন হচ্ছে না, খুব সংক্ষেপে বলতে হবে। আপনার প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, বিদ্যুতে আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু আসলে চাহিদা মতো হয়, চাহিদা মতো আরো প্রয়োজন, আরো করতে হবে। আপনার গ্যাসের সমস্যা আছে, এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে মূলত আসলে ইনফ্রাস্ট্রাকচার সমস্যার কথা আপনি বলছেন। প্লাস সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের পলিটিক্যাল সিচুয়েশন। এই রাজনৈতিক অস্থিরতা যদি আমরা জানি না এটা কিভাবে সমাধান হবে। জনাব মোহাম্মদ নাসির এবং জনাব ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।